সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মোহনা টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের সৌজন্যে দৃষ্টিকোণ দেখার জন্য। দর্শক মণ্ডলী, এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজও আমরা আলোচনা করব সমসাময়িক বিষয় নিয়ে। আজ আমরা আলোচনা করব সন্ত্রাস, জঙ্গিবাদ মুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ। দর্শক মণ্ডলী, আমরা জানি যে রাত পোহালেই পহেলা বৈশাখ, আমরা আরেকটি নতুন বছরে, বাংলা নববর্ষের আরেকটি নতুন বছরে পদার্পণ করছি। এই সব কিছু নিয়েই আমরা আজ আলোচনা করব। আমার স্টুডিওতে দুজন অতিথি আলোচক উপস্থিত রয়েছেন। আমার ডান দিকে রয়েছেন এম এ আজিজ, উপদেষ্টা সম্পাদক, নিউজ টুডে, আপনাকে স্বাগতম। আমার বাম দিকে রয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাহবুব আলী, ঢাকা স্কুল অফ ইকোনমিক্সের অধ্যাপক। আমি আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমরা আজ কথা বলবো যে আমরা দেখেছি যে অতি সম্প্রতি গতকাল আমরা দেখলাম 3 জঙ্গির ফাঁসি কার্যকর, রায়ের কার্যকর হলো। আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো। আমি প্রথমেই একটু ডক্টর মাহবুব আপনার কাছে আসতে চাই যে আপনারা যে জানেন যে গতকালকে 3 জঙ্গি ফাঁসি হয়েছে এবং তারা নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জিহাদের তারা নেতা ছিলেন এবং তাদের ফাঁসির রায় কার্যকর হয়েছে। এবং আপনি কি মনে করেন এই ফাঁসির রায় কার্যকরের মধ্যে জঙ্গি তৎপরতা কিছুটা কমবে বলে মনে করেন কি? আসলে আমি মনে করি না যে এতে জঙ্গি তৎপরতা কমবে, কারণ আমি স্মরণ করিয়ে দিতে চাই শেক্সপিয়ারের অথেলো নাটকটির কথা। সেখানে যে কথাটা বলেছিলেন মৃত্যুসজ্জায় দাঁড়িয়ে অথেলো, যে ইয়াগো হচ্ছে শয়তানের বীজের মতো, সে তাকে হত্যা করলে বারবার আরো রক্ত বীজের মতো হবে। আসলে জঙ্গিরা হচ্ছে বিশ্বব্যাপী ছড়িয়ে গেছে। যখন বিশ্বব্যাপী ছড়িয়ে যায় তখন তার অনুভব একটা আক্ষেপ দেশের মধ্যে লাগে। এই ধাক্কাটা সামলানো, যদিও এরা হোমগ্রোন, তারপরে এটা সামলানো খুবই কষ্টসাধ্য। যেহেতু হোমগ্রোন আপনি বলছেন, কিন্তু অনেকে কিন্তু বলছে যে এখানে হোমগ্রোন না, যদিও সরকার থেকে বারবার বলা হচ্ছে এটা হোমগ্রোন, কিন্তু দেখা গেছে যে পুলিশ কনফারেন্সে আমরা দেখেছি কয়েকদিন আগে বেশ কয়েকটি দেশের থেকে পুলিশ কনফারেন্স হলো, সেখান থেকে কিন্তু তারা বলেনি যে এটি হোমগ্রোন। আমি ওটা দেখার সৌভাগ্য হয়েছে। যে ভদ্রলোক বলেছেন উনি শ্রীলঙ্কান ভদ্রলোক, কিন্তু সাথে সাথে আমাদের পুলিশের ওইটা প্রটেস্ট করেছেন। আসলে বিদেশে কিছু দেশ আছে যারা আমাদের প্রতিদ্বন্দ্বী, বিশেষ করে বিশ্ব বাণিজ্যে, তারা আমাদেরকে কোনোভাবে আইএস এর সাথে সম্পৃক্ত করতে পারলে তাদের ব্যবসা বাণিজ্যের লাভ হয়, সেই জন্য তারা এই ধরনের তকমা আটকে দিতে চায়। এটা আসলে জাতির জন্য দুর্ভাগ্যজনক, কারণ একদিকে আমাদের প্রধানমন্ত্রী চেষ্টা করছেন জিরো টলারেন্স টু দা সন্ত্রাস, যাতে একটা সন্ত্রাসী না থাকেন এবং একটা জঙ্গি না থাকেন, কিন্তু অন্যদিকে কিছু কিছু আমাদের বন্ধু রাষ্ট্র বন্ধু সেজে তারা ছদ্মবেশে করছে। আবার পাশাপাশি আমাদের যে তথাকথিত কিছু বিরোধী দলের বক্তা এবং কিছু কিছু সুশীল সমাজের প্রতিনিধিত্বকারী বলে দাবি করেন, অথচ তাদের জনগণের বিপদে আপদে দেখা যায় না। যেমন আজকে হাওড় যখন জলাবদ্ধতায় ভুগছে, লাখ লাখ মানুষের যখন জীবন জীবিকা নিয়ে প্রবলেম সৃষ্টি হয়েছে, তখন মহামান্য রাষ্ট্রপতি যখন অ্যাপিল করছেন, তখন তাদেরকে এই সুশীল সমাজকে কিন্তু আমি দেখতে পাচ্ছি না। অথচ দেখা যাচ্ছে তারা এই জঙ্গিবাদ নিয়ে তারা মন গড়া কিছু না কিছু হোক বিদেশের সাথে সংশ্লিষ্টতার সুযোগ করার কথা বলছে। আশ্চর্যের ব্যাপার, যে লোক বা যে মহিলা এই ধরনের কথাবার্তা বলেন, তারাই আবার দেখি সমাজে বড় বড় চেয়ারে বসেন, তারাই ভালো ভালো চেম্বারের মালিক হন, তারা বিভিন্ন প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে অভিষিক্ত হন। আমি জানি না যে তারা তাদের এই গিরগিটির মতো রং পাল্টানোদের কতদিন আর আমরা সমাজে বোঝা হিসেবে দেখব, কতদিন তারা আমাদের সমাজের লোকচক্ষুর অন্তরালে বা প্রকাশ্যে বিভিন্ন সময় চিহ্নিত করা সত্ত্বেও বারবার তারা ধোয়া তুলসী পাতা সাজেন। যেমন 2014 সালের ইলেকশনের সময় যে মহিলার দপ্তরে বসে 15 জনের সুশীল সমাজের বর্তমান সরকারকে উৎখাত করার জন্য প্রয়াস নেওয়া হয়েছিল, সেই মহিলা তো বিদ্যমান রয়ে গেছেন। এটা তো আমার কথা না, এটা তো বলবেন এই মহিলা কাকে, নামটা আমি বলতে চাচ্ছি না, গোয়েন্দারি ভালো জানেন। মানে আপনি যেহেতু তুলেছেন জিনিসটা, যদি নামটা বলতেন। না, আমি নাম বলবো না, কিন্তু এটা সবাই চিনে, কারণ পত্রিকায় আসছিল, কারণ ওখান থেকে বেরিয়ে পত্রিকায় যেহেতু আসে আনোয়ার আজিম সাহেব
বিবৃতি দিয়েছে যে এই 15 জনের মধ্যে আমি নাই, শামসুল হুদা সাহেবও ছিলেন, হ্যাঁ, ওই যারা ব্যবসায়ী আনোয়ার আজিম সাহেব বলছেন আমি মিটিংয়ে ছিলাম না, আর যে মহিলার অফিসে করা হয়েছে উনি এখনো ভালোভাবে আছেন, উনি মাইডাসেরও চেয়ারম্যান ছিলেন, এবং বাংলাদেশে কোনো উদ্যোক্তা সৃষ্টি না করে উনি নারী উদ্যোক্তাদের চেয়ারম্যান ছিলেন। এটা পত্রিকায় আসছে, ওনার অফিসে মিটিং হয়েছে। একজনের অফিসে মিটিং কি আপনার, ধরেন আপনি একজন বিরাট ধনবান ব্যক্তি, হ্যাঁ, আপনার অফিসে কি আপনার পারমিশন ছাড়া কেউ মিটিং করতে পারে? সো আমি এটা একটা প্রশ্ন আপনার কাছে রাখলাম। আজিজ ভাই কি বলবো বলেন। এই সাম্প্রতিক জঙ্গিবাদ নিয়ে যদি আপনার কোনো বক্তব্য থাকে। ধন্যবাদ আপনাকে। আসলে জঙ্গিবাদ তো আর সাম্প্রতিক না, রিসেন্ট অতীত এবং বর্তমান এবং ভবিষ্যতেও থাকবে। জঙ্গিবাদ থাকবে, আপনি কিভাবে বুঝছেন? থাকবে এটাই আমি বলছি, যে কারণ থাকবে, কারণ আমাদের জঙ্গিবাদ নির্মূলও তো আমরা যেতে পারি না। আমাদের বাংলাদেশের যে পরিস্থিতি এবং আবহাওয়া, তাতে করে জঙ্গিবাদ বাংলাদেশে পৃথিবীতে থেকে নির্মূল হলেও বাংলাদেশে জঙ্গিবাদ অর্থে যেভাবে আমরা হোমগ্রোন জঙ্গিবাদের কথা বলি, এটা নির্মূল হবে না। আর এটা যদি বাইরে সেই আইএস বলেন বা এই জাতীয় ইন্টারন্যাশনাল যে জঙ্গিবাদ আছে তার সাথে যদি লিঙ্ক থাকে শুধুমাত্র, তাহলেই এটা নির্মূল সম্ভব। এখন আমি কেন বলছি যে ধরেন এই যে বরাবর বলছি 1992 সালে আপনার আফগানিস্তান থেকে ফেরত মুজাহিদিনরা এসে প্রথমে হরকাতুল জিহাদ প্রেস কনফারেন্স করে, প্রেস ক্লাবে করে আপনার হরকাতুল জিহাদ গঠন করে। এরপরে জেএমবি আস্তে আস্তে অনেক, এখন নিউ জেএমবি। তো এতদিন নব্য জেএমবি, এতদিন আমরা বললাম যে এই বিএনপি জামাত এরা আপনার জঙ্গিদের পৃষ্ঠপোষক। প্রথম দিকে তো শুনলাম যখন গুলশানে আপনার ঘটনা ঘটে, তখন তো শুনলাম স্বয়ং বেগম জিয়াও এর আপনার এই পৃষ্ঠপোষকতা দেয়, তার সাথেও আইএস এর যোগাযোগ আছে এটা, এবং সরকারের পক্ষ থেকে সরকারের লোকজন, সরকারি বুদ্ধিজীবী সবাই বলছে। কিন্তু আমি ক্ষুদ্র প্রাণী বরাবর বলছি যে আইএস এর সাথে সংযোগ করেন না, তাহলে দেশ ইরাক, সিরিয়া, আপনি কি সেক্ষেত্রে সরকারকে দায়ী করছেন? না, এখন যেটা হচ্ছে, এতদিন তো এই অভিযোগ করলাম, এখন আমাদের সরকারের যে অবস্থান দেখতে পাচ্ছি ইদানিং কালে, আমরা দেখছি যে তারাও তো এই যে জঙ্গি যে হোমগ্রোন যদি হয় তার জন্য যারা পরিবেশ তৈরি করে এবং যারা এই আবহাওয়া তৈরি করে, যেমন বিএনপিকে অ্যাকিউজ করা হয় জামাত বিএনপির পক্ষে, এখন তো হেফাজত স্বয়ং হেফাজতের পরামর্শে এখন শিক্ষা নীতির পরিবর্তন হয়ে যায়। আপনার হাইকোর্টের আপনার গ্রিক যে এটা সরে যায়, কওমি সার্টিফিকেট যেটা মেইন স্ট্রিম, যেটা বোর্ডে নাই, যেটা কোনো ইউনিভার্সিটির সাথে নাই, সম্পূর্ণ আলাদাভাবে রাষ্ট্রের ভিতরে আলাদা রাষ্ট্র, তার আপনার শিক্ষাকে স্বীকৃতি, মাস্টার ডিগ্রি স্বীকৃতি দেওয়া হচ্ছে। তো এটাতে তো মনে হচ্ছে যে আজকে যে এই যে ইসলামপন্থী যারা আছে এদেরকে তো বড় ভোটের কারণে বলছেন যে বর্তমান সরকার এটিকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে, সেখান থেকে কিন্তু আওয়ামী লীগের সুনির্দিষ্ট বক্তব্য আছে যে এটি হেফাজতকে কোনো কিছু না, তারা একটি গোষ্ঠীকে তারা ইয়ে করছেন এবং তারা এই কওমি ইয়েকে তারা সার্টিফিকেশন করেছেন, মাস পিপলের ক্ষেত্রে তারা করেছেন, এখানে কিন্তু হেফাজতকে কিছু তারা করেছেন বলে। বিএনপি বা আওয়ামী লীগ কি বলে, এরা অনেক কথাই বলেন, রাজনৈতিক কারণে অনেক কথাই বলেন, কিন্তু আমরা সাধারণ জনগণ কি বুঝি? আমরা বুঝি সামনে নির্বাচন, এখন এই ইসলামপন্থীদেরকে দুই গ্রুপ ভাগ করে নিচ্ছে। যেহেতু ধরে নেওয়া হচ্ছে, আওয়ামী লীগ ধরে নিচ্ছে যে জামাতকে বিএনপি থেকে ছুটানো যাবে না, বাকি বড় যদি আরো ইসলামপন্থী থাকে তাদেরকে পক্ষে বিভিন্ন ভাবে তাদেরকে টাকা দেওয়া হয়েছে, জমি দেওয়া হয়েছে, এখন তো তাদের কথায় শিক্ষা নীতি পর্যন্ত চেঞ্জ হয়ে যায়। আমি আজিজ ভাই আপনার কাছে আবারও ফিরবো, আমি আবার একটু মাহবুব ভাইয়ের কাছ থেকে তার বক্তব্যটা শুনে আসি। ডক্টর মাহবুব, আপনি শুনছিলেন যে ডক্টর আজিজ জনাব আজিজ সাহেব বলছিলেন যে তিনি হেফাজতকে নিয়ে কিন্তু আওয়ামী লীগের সাথে একটি তুলনা করে কথা বলছেন, এই বিষয়ে যদি আপনি। উনি যেটা বলছেন এটা ওনার বক্তব্য, এটা ওনার ব্যক্তিগত বক্তব্য। আমি বিশ্বাস করি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যা করছেন তা দেশের উন্নয়নের জন্য করছেন। আপনি দেখেন, মানে শিক্ষা আমি একজন শিক্ষক হিসেবে বলি, শিক্ষা নীতিটা রচিত হয়েছে 2010 সালে, আজকে 2017। আমি শিক্ষানীতির উপর অনেক গবেষণা করেছি এবং আমি
বাংলাদেশে হায়ার এডুকেশনের 33 জনের একজন, যারা আমরা পরবর্তী প্রজন্ম তৈরি করার জন্য আমাদেরকে ট্রেন্ড আপ করা হয়েছে ইউজিসির আওতায় কোয়ালিটি অ্যাসুরেন্স সেল থেকে। এখন আমি প্রথম কথাটা বলছি যে উচ্চশিক্ষার ক্ষেত্রে আমরা বাধার সৃষ্টি করছি। আমি আজকে একটা কথা বলি যে আমাদের টোটাল কওমি মাদ্রাসা ছাড়া টোটাল ছাত্র সংখ্যা হচ্ছে টোটাল নিম্ন শ্রেণী থেকে উচ্চ শ্রেণী পর্যন্ত 52 লক্ষ, এর মধ্যে 23.5 লক্ষ, এটা আমার হিসাব না, এটা গভর্নমেন্ট স্ট্যাটিস্টিক্স বলে 23.5 লক্ষ হচ্ছে মাদ্রাসা শিক্ষা। আজকের আধুনিক শিক্ষার ব্যবস্থার মূল কথা হচ্ছে এডুকেশন মাস্ট বি স্টুডেন্ট সেন্ট্রিক। স্টুডেন্ট সেন্ট্রিক হলে এই যে যারা মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হচ্ছে, তাদের জীবন মানের জন্য আমরা কি করছি, তাদের জন্য কর্ম উপযোগী শিক্ষা পরিবেশ কি তৈরি করতে পারছি, বর্তমান সরকার তো সেই প্রয়াস নিয়েছে। কিন্তু আমার এখানে একটি প্রশ্ন আছে ডক্টর মাহবুব, আমরা দেখেছি আওয়ামী লীগ নেতাদেরকে যখনই তারা বক্তব্য দেন, হেফাজতকে কিন্তু তারা একটি জঙ্গি সংগঠন বলে মানে তারা কথা বলেন। সেই হেফাজতের নেতার সাথে যখন মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয় নিয়ে আলোচনা করছেন, তখন সেটিকে আপনি কিভাবে দেখছেন? এইটা একটা কথা আপনি খুব চমৎকার একটা প্রশ্ন করেছেন। আমি এখানে একটু বলি, ব্যাপারটা হচ্ছে দেশে যাতে আমাদের জননেত্রী শেখ হাসিনা যেটা চাচ্ছেন, দেশে একটা শান্তিপূর্ণ সহাবস্থানে করা ভাবছেন। শান্তিপূর্ণ সহাবস্থান করতে গেলে আমরা দেশে যাদের মনোভাবটা একটু ভিন্ন ধরনের, তাদেরকে আমরা রাতারাতি উৎখাত করতে পারবো না, বরং তাদের সাথে হেফাজতকে তো রাতারাতি উৎখাত করেছি। আরেকটা হচ্ছে যারা এই পন্থা বিলিভ করেন, তাদেরকে অবশ্যই, তারা যদি কোনো খারাপ কাজ থেকে বিরত থাকেন, তারা যদি মানুষ হত্যার মানে এটা সঠিক ব্যাখ্যা কি আপনার কাছে আছে কি? আমার ব্যাখ্যা একটাই, আমাদের দেশে শান্তি চাই এবং আমাদের প্রধানমন্ত্রী শান্তি আনতে চাচ্ছেন। প্রধানমন্ত্রী তো শান্তির জন্য তিনি নিরন্তর চেষ্টা করছেন, কিন্তু এ ব্যাপারে হেফাজতের শফি যে তার সাথে যে মিটিং এ গেলেন, এই ব্যাপারে কি আপনার কোনো সুনির্দিষ্ট? আমার সুনির্দিষ্ট বক্তব্য হচ্ছে যে যখন আপনি রাজনীতি করবেন, যখন দেশের ভালো চাইবেন, তখন পক্ষে বিপক্ষে সবাইকে নিয়ে বসতে হবে। যদি আপনি পক্ষে বিপক্ষে সবাই না আসে, তাইলে তো হবে না। জামাতের ব্যাপারটা হচ্ছে ওখানে তারা চিহ্নিত যুদ্ধাপরাধীদের বিচার চলছে, যুদ্ধাপরাধীদের বিচার ওখানেও খোঁজেন, অবশ্যই যদি থাকে আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি যে বিএনপি কিন্তু একসময় কিন্তু আমরা দেখেছি সরাসরি বিএনপি মানে হেফাজতকে পৃষ্ঠপোষকতা করতে। আজকে আপনারা যেভাবে হেফাজতকে চাপিয়ে দিচ্ছেন আওয়ামী লীগের প্রতি, তাহলে সেদিন সেই দোষটা কার ছিল, সেই দায়টা কার? চাপিয়ে দেওয়ার ব্যাপারটা হলো বিএনপি বরাবরই দোষারোপ, বিএনপিকে দোষারোপ করা হয়েছে। আমরা কিন্তু বেগম খালেদা জিয়ার শুনেছি না, আমি অস্বীকার করছি না, আমি বলছি জামাত হেফাজত এদেরকে পৃষ্ঠপোষকতা দিয়েছে বিএনপি। আজিজ ভাই বরাবরই শুনেছি, তো আমি শুনেছি 5 তারিখের সেই রাতে আসছিল, আমি তো অস্বীকার করছি না, তো ঢাকাবাসীকে নাম আহ্বান জানিয়েছিল, ঠিক আছে করছে তো, আমি তো বলছি না, আমি তো অস্বীকার করছি না, আমি বলছি বরাবরই এটা দোষারোপ করা হয়েছে। কিন্তু এখন দেখেন এসে আজকে সাধারণ সম্পাদক সাহেব আওয়ামী লীগের, তিনিও কি বলেছেন যে তারা আমাদের এই 14 দলের না, তবে আমরা সবাইকে সবার সাথে সম্পর্ক রক্ষা করতে চাই। ভালো কথা, অসুবিধা নাই। তাহলে আর বিএনপি জামাত থেকে শুরু করে যত এখানে একটি কথা আমি বলি, সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে তো বিএনপি কেও 5 জানুয়ারি ইলেকশনের সময় ডাকা হয়েছিল, তারা আসছিল, দ্যাট ইজ গন কেস। তখন তো হেফাজত শাপলা চত্বরে আসছিল, শাপলা চত্বরে তাদেরকে তো ওখানে তাড়ানো হয়েছে, তাহলে হেফাজতের সাথে তো আর বসার কথা ছিল না। হেফাজতের সাথে বসা যায়, হেফাজতের সাথে বসা যায়, তাহলে বিএনপি তো বারবার বলতেছে আসেন বসি, আসেন বসি, বসে না তো, চাচ্ছে না। কিন্তু প্রশ্ন বিএনপি যেটা চাচ্ছে, তারা ড্রয়িং রুমে বসে, আমি দুজনের কাছে এই আলোচনায় আরো আসবো, আমি একটি বিরতিতে যাব। দর্শক, আমি একটি বিরতিতে যাচ্ছি, বিরতি থেকে ফিরে আবারও আলোচনায় ফিরবো, ততক্ষণ আমাদের সাথে থাকেন। দর্শক মন্ডলী, ফিরে এলাম বিরতির পরে। আমরা আজিজ ভাই, আপনারা দুজনই কথা বলছিলেন সাম্প্রতিক হেফাজতের সাথে আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী একটি বৈঠক এবং হেফাজতের নেতা সেখানে উপস্থিত ছিলেন। আমার একটি প্রশ্ন রয়েছে, গতকালকে আমরা দেখেছি জাসদ সভাপতি জনাব হাসানুল হক ইনু সাহেব বলেছেন, তিনি মাননীয় প্রধানমন্ত্রী যে এই বৈঠকটি করেছেন এবং এ ব্যাপারে তিনি কিন্তু স্পষ্ট বলেছেন যে তেতুল হুজুরের
এইটির ব্যাপারে প্রয়োজনে জাসদ ইয়েতে নামবে, কি বলে, তার আন্দোলনে নামবে, এটি মহাজোটের মধ্যে কি আপনি কি মনে করেন এটিকে নিয়ে কোনো ভাঙনের সৃষ্টি হবে? রাশেদ খান মেননও বলেছেন এটা ভাঙন সৃষ্টি হওয়ার কোনো কারণ নাই, কারণ এটা ভাঙন কি, 0 + 0 আপ টু ইনফিনিটি সমান 0। সুতরাং আওয়ামী লীগ ছাড়া ওখানে যতই সবগুলো দল 13টা দল বেড়ে গেলেও আওয়ামী লীগের যে স্ট্রেংথ সেটাই থাকবে। সুতরাং ওনারা বলার জন্য বলবেন, আগেও বলেই মন্ত্রী থাকছেন, বলেই পার্টি। আপনি কি এই বিষয়ে একমত? তারা বলার জন্যই বলছে কিনা? আমি একটু ভিন্নভাবে দেখি, একটু আজিজ ভাই আমি আপনার কাছে আসবো। আমি ভিন্নভাবে দেখি, মাননীয় প্রধানমন্ত্রীকে দেশের জনগণের শান্তির জন্য অনেক কিছু করতে হয়। এখন কোন মন্ত্রী যদি তার ব্যক্তিগত অভিমত ব্যক্ত করেন সেটা এক জিনিস, আর মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করে যদি কাজ করেন তাহলে আরেক। মানে এখানে মন্ত্রী কিন্তু তার ব্যক্তিগত কথা বলছে না, সে কিন্তু মহাজোটের একটি অংশ, এবং সেই অংশ থেকেই কিন্তু তিনি কথাটি বলছেন। না বলুক, কিন্তু প্রত্যেকেরই, এটা গণতান্ত্রিক দেশ, একটা দেশে গণতন্ত্র আছে, প্রত্যেকেরই ব্যক্তিগত স্বাধীনতা আছে তার নিজস্ব মতামত দেওয়া। কিন্তু তিনি যদি সত্যিকার অর্থে মন্ত্রিসভা থেকে বেরিয়ে যান, যেমন টনি ব্লেয়ারের যখন ইরাকে যুদ্ধ করলেন, হ্যাঁ, তখন তার মন্ত্রিসভা থেকে অনেকেই পদত্যাগ করেছেন, সেটা হলে বোঝা যাবে যে সত্যি উনি এটাকে মনে প্রাণে চান। আর যদি না চান তাহলে মনে হবে কথা বলার জন্য কথা বলা। না, ধরেন 14 দল এবং 20 দল, এটা হচ্ছে একটা ইলেকশনের ঐক্য। হাসানুল্লাহ কিনু, রাশেদ খান মেনন তারা তো রাজনীতি সারেন্ডার করে যান নাই, তারা বামপন্থী রাজনীতি করে। সুতরাং তারা তো এটার বিরুদ্ধে থাকবেই, তাদের রাজনৈতিক দর্শন অনুযায়ী তারা এটার বিরুদ্ধে থাকবে। কিন্তু আপনি যেটা বললেন যে ঐক্য ভাঙাটা আলাদাভাবে দেখি, কারণ তাদের যে স্ট্রেংথ তাতে এটা ওই বললাম ভাঙার চলে গেলেও এটাকে বড় ভাঙা বোঝাবে না। সুতরাং আমি যেটা বলছি তাদের পলিটিক্স অনুযায়ী তারা ঠিকই আছে। তা আমি যেটা বলতেছি যে ধরেন আমি পুরো মাদ্রাসার শিক্ষার কথা বলছি না, এখানে কওমি মাদ্রাসায় আছে 14 থেকে 15 লাখ, আর পুরা আপনার মাদ্রাসা মানে আলিয়া মাদ্রাসা এগুলো সহ আছে 23.5 লাখ। আলিয়া মাদ্রাসা বোর্ডের আন্ডারে, তাদের আলাদা বোর্ড, সরকার এদের সবকিছু নিয়ন্ত্রণ করে। কিন্তু কওমি মাদ্রাসা সম্পূর্ণ এটা প্রাইভেট, তাদের হেফাজতের নেতৃত্বে এটা আলাদাভাবে তারাই সিলেবাস ঠিক করে, তারাই পড়ায়, তারাই সার্টিফিকেট দেয়। সুতরাং এইটা তো মেইন স্ট্রিম এর মধ্যে আসতে হবে। কোন মাস্টার উনি প্রফেসর, উনি প্রফেসর হয় একটা ইউনিভার্সিটি থাকতে হবে অথবা ইউনিভার্সিটির সাথে অ্যাফিলিয়েশন থাকতে হবে, নইলে মাস্টার ডিগ্রি যে প্রধানমন্ত্রী দিলেন কোন আইনে দিলেন? আচ্ছা আমি একটু বলি কোন আইনে দিলেন। এখন কথাটা হচ্ছে যে সিলেবাস বলেন বা আমাদের যে বিশ্ববিদ্যালয়ের যে অংশটা সেটা কিভাবে হয়েছে, রাতারাতি হয়নি, সময়ের বিবর্তনে এসেছে। 1100 শতক থেকে 1500 শতককে বলা হয় ডার্ক ডেজ, এবং 1600 শতকে ইউরোপে রেনেসাঁ আসছে, তারপর আস্তে আস্তে অগ্রসরমান হয়েছে। তাই সিলেবাস ওরা ঠিক করতেছে, কোনো অসুবিধা নেই। কিন্তু এখন মাননীয় প্রধানমন্ত্রী যখন দিয়েছেন, দেওয়ার পর এখন শুরু হবে কাজ। সামনে অ্যাক্রেডিটেশন কাউন্সিল হচ্ছে, সামনে আস্তে আস্তে ধীরে ধীরে ঠিক হবে যে তারা কর্ম উপযোগী শিক্ষা পেয়েছে কিনা। যদি শিক্ষা পায়, দে ইন দ্য কম্পিটিটিভ এজ দে উইল বি এবল টু গেট দ্য জব, আর যদি না পারে তাহলে দে উইল বি আউট from the market, there will be a crowding out effect. কিন্তু আমরা যে শিক্ষা ব্যবস্থাটাকে যে আস্তে আস্তে পরিবর্তন করে ফেলছি, সেই জায়গাটাতে আপনি কিভাবে? শিক্ষা ব্যবস্থা তো পরিবর্তন হচ্ছে না, কারণ শিক্ষা ব্যবস্থা যে কথাটা ছিল যে এখনো শিক্ষা ব্যবস্থায় আমরা জেনারেল স্টুডেন্টদেরকে তৈরি করছি, পাশাপাশি মাদ্রাসা শিক্ষা আছে, সেই মাদ্রাসা শিক্ষায় শিক্ষানীতিতে প্রথমেই দেওয়া আছে যে মাদ্রাসা শিক্ষা থাকবে, কিন্তু সেটাকে আধুনিক এবং কর্ম উপযোগী করা হবে। আপনার কাছে আমার একটি প্রশ্ন, সেটি হচ্ছে যে এই হেফাজতকে, হেফাজত ইসলামীকে বা এই কওমিকে আপনি এরকম ধরনের একটি স্বীকৃতি দিয়ে কি আপনি মনে করছেন যে জঙ্গিবাদ এতে কিছুটা কমবে বলে? অবশ্যই কমবে, কারণ হেফাজতি কি এটির জন্য, কি জঙ্গিবাদের জন্য কি হেফাজতি দায়ী? এটা গোয়েন্দা বাহিনী বলতে পারবে, কিন্তু আমি যেটা বিশ্বাস করি মানুষের আগে পেটে ভাতে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। তাকে যদি আধুনিক যুগের সাথে তাল মেলানোর শিক্ষা দেওয়া যায়, তাহলে একদিকে সে সত্যিকার মানুষ হিসেবে গড়ে উঠবে, তাকে কর্ম উপযোগী করতে হবে, এবং সে সহিষ্ণু হতে শিখবে, অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ জন্মাবে। যদি অন্য
ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ না থাকে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়া যাবে না। যেটা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল, জননেত্রীর স্বপ্ন ছিল, সেটা হচ্ছে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে। রাষ্ট্র ব্যবস্থায় আমরা পারবো না রাতারাতি প্রত্যেকটা মানুষকে তার ধর্ম বিশ্বাস। আপনি কথা বলছেন, আপনার সাথে আমি একমত, কিন্তু কথা হচ্ছে আমরা সম্প্রতি দেখেছি জাতীয় কারিকুলামেও কিন্তু অনেকটা পরিবর্তন এসেছিল, সেই বিষয়টাকে যদি আপনি একটু আলোচনা করেন। প্রথম আমি জাতীয় কারিকুলামে যে পরিবর্তন এসেছে তার উপর আমি প্রথম লেখালেখি, আমাকে আমি কথা বলি, সম্মিলিত নাগরিক সমাজের পক্ষ থেকে কাজ দেওয়া হয়েছিল ক্লাস 5 পর্যন্ত বাংলা এবং বিজ্ঞান বইগুলোকে নিয়ে কাজ করার জন্য, এবং করি। কিন্তু আমি বিদেশে যাওয়ার সময় আমি জনকণ্ঠে আমি আর্টিকেলগুলো দিয়ে যাই, তারা সুন্দরভাবে ছাপে। কারণ ব্যাপারটা হচ্ছে যে এইখানে শুধু যে পরিবর্তন আসছে তা না, ভুলে ভালে ভরা ছাগলে আপনি কাঁঠাল গাছে আম গাছে পাতা খাইতে গেছে, এইটা কি আপনার ছাগল কি আম গাছে যেয়ে উঠতে পারে? আচ্ছা, বিজ্ঞান শিক্ষা কিভাবে দিছে জানেন? বিজ্ঞান শিক্ষা এরকম দিছে, একটা লাইন লিখছে জীব ও জড়ের মধ্যে পার্থক্য, তারপর 18টা প্রশ্ন। হ্যাঁ, তারপর আমি লাইনে লাইনে পড়েছি। তারপর দেখেন, ছেলেবেলায় আমার বাবা প্রথম যে শিক্ষাটা দিছে, সাধু এবং কথ্যের মধ্যে মিশ্রণ করা যাবে না, সেটাকে বলা হয় গুরুচণ্ডালীর দোষে দুষ্ট। বাংলা বইয়ে আপনি সবকিছু বাদ দেন, গুরুচণ্ডালীর দোষে দুষ্ট বইটা। হ্যাঁ, তারপর আমার বাবা বলতেন, উনি বাংলা বিখ্যাত অধ্যাপক ছিলেন, বলতেন ক্লাস 5 এর আগে কখনো শিখাবা না। কিন্তু ওখানে দেখা গেল একদম ইয়াতে ক্লাস 1-এ শেখানো শুরু করে দিয়েছে শ্রদ্ধার গোবারান। তো এইভাবে যদি করতে থাকে তাহলে ছাত্রছাত্রী নষ্ট। আমি বিরতির পরে একটি বিরতিতে যাব, বিরতিতে পরে আমি আপনাদের দুজনের কাছে আসবো যে এই শিক্ষা ব্যবস্থা নিয়ে কিন্তু একরকম বিরোধী পক্ষ থেকে একটি কথা আছে যে হেফাজতের দাবি, এটা কি মেনে নেওয়া হচ্ছে কিনা। আমি এটি নিয়ে দুজনের কাছে আপনারা আসবো। দর্শক, আমি এটি বিরতিতে আছি, বিরতি থেকে ফিরে আবার আলোচনায় ফিরবো, ততক্ষণ আমাদের সাথে থাকবেন। দর্শক মণ্ডলী, ফিরে এলাম বিরতির পরে। জনাব আজিজ ভাই, আমি আপনার কাছে একটি প্রশ্ন করে গিয়েছিলাম যে শিক্ষা ব্যবস্থায় মূলনীতি ধারায় আমরা একটি পরিবর্তন দেখেছি, এবং এখানে কিন্তু এক ধরনের প্রশ্ন উঠেছিল যে হেফাজতের এই চাপটাকে সরকার মেনে নিচ্ছে, এরকম একটি প্রশ্নের জায়গায় কিন্তু আমরা এসেছিলাম। সেখানে কিন্তু সরকার পক্ষ থেকে এই জিনিসটিকে নাকচ করে দিয়েছে। সেই জায়গায় আবার কাওমি একটি আমরা স্বীকৃতি দিলাম, সেটি কোনো কন্ট্রাডিক্টরি করে বলে কি আপনি মনে করেন? না, আমি আগেই তো এটা জাস্ট আমি বলেছি পয়েন্টগুলি, যে আপনার বাংলাদেশ ব্যাংকের সামনে থেকে তারা যে জমায়েত করে, সেখান থেকে সরিয়ে দেওয়ার পরে সেদিনের যে তারা জমায়েত করলো এবং সেখানে যে তারা একবার বলে বসলো যে তারা সরকার পরিবর্তনের ডাক তারা দেওয়ার চেষ্টা করলো, সেই জিনিসটাকে আপনি কিভাবে দেখলেন? না, তারা তো সরকারে, আমার ধারণা যে তারা সরকারে যাবেই বা কিভাবে, তারা তো রাজনৈতিক দল হিসেবে নিজেদেরকে মনে করে। সেদিনকে তাদের দাবি কি ছিল? ইসলামকে পাহারা দেয় তারা। তাহলে সেদিনকে দাবি কি ছিল? বেগম খালেদা জিয়া কেনই বা সেদিন তাদেরকে সমর্থন দিতে গেলেন? তারা তো আলাদা দাবি আপনার দিয়েই ওখানে বসছে, এবং সেই দাবি প্রধানমন্ত্রীও বলছে এর অধিকাংশ দাবি তো মানা হয়ে গেছে, এরপরে এই ফেজ বাই ফেজ এখন দাবি মানা হচ্ছে। আপনি খেয়াল করেন যে আমাদের প্রিন্ট হয়ে গেছে বই, সেখান থেকে আপনার গল্প কবিতা চেঞ্জ করে দেওয়া হয়েছে, এবং তাদের হেফাজত এবং স্টেটমেন্ট দিয়ে প্রধানমন্ত্রীকে কংগ্রেচুলেট করেছে। এবং ভুলে ভরা বই, সে বিষয়টা আমি বলছি না, যে প্রশ্ন আপনি করলেন সেটাই আমি বলছি। এটা হেফাজতের দাবি ছিল যে এই 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 গল্প কবিতা পরিবর্তন করতে হবে, এবং রিপ্রিন্ট করে বই সেইগুলোকে দেওয়া হয়েছে। 2 হলো যে হেফাজত আবার ঢাকা শহর ঘেরাও করবে, ঘোষণা দিছে, তারা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে হাইকোর্টে যদি ওই ভাস্কর্য না সরানো হয়। এই ভাস্কর্য সঠিক কি ব্যাঠিক সেই বিতর্কে আমি যাচ্ছি না, কিন্তু আমি বলতে চাচ্ছি আপনি বডি ল্যাঙ্গুয়েজ দেখেন, পত্রিকায় নিউজ ছাপা হয়েছে। আমরা প্রধানমন্ত্রী গেলে এই দেশের এমন কোন লোক আছে যে প্রধানমন্ত্রী যেখানে যায় সে দাঁড়ায় না? আর প্রধানমন্ত্রী সাদা কাপড় বসে তার পরে তাদের কাছে দাঁড়ায় আপনি দেখেন কিভাবে ছবি ছাপা হয়েছে। অর্থাৎ প্রধানমন্ত্রী মনে হচ্ছে যে ওনাদের সমর্থন পাওয়ার জন্য কত ব্যাকুল। সুতরাং আপনি কিভাবে উনি একটা ভুল ব্যাখ্যা দিচ্ছেন। আমি বলি এই ছবিটা আমিও দেখেছি। দেখেন আমাদের দেশে কি নিয়ম,
যখন বয়োজ্যেষ্ঠ কেউ আসেন তাকে শ্রদ্ধা করা। আমাদের জননেত্রী শেখ হাসিনা উনি কিন্তু আদব কায়দায় লেহাজে একজন খাঁটি বাঙালি মানুষ। তার মনুষ্যত্ব এবং তার ধৈর্যশীলতা এটা সত্যি প্রশংসনীয়, এবং হাজার বছরের ইতিহাসে এমন বাঙালি রমণী পাওয়া যাবে না যে বিচক্ষণ। এবং আমি ওনাকে মনে করি এখন একজন স্ট্র্যাটেজিক লিডার অফ দ্য ওয়ার্ল্ড। স্ট্র্যাটেজিক লিডার অফ দ্য ওয়ার্ল্ড সেটি তো ভারতে গিয়ে প্রমাণিত হয়ে গেছে। তারপর উনি যে ছবিটা তুলেছেন, উনি যেভাবে অপব্যাখ্যা করছেন, এটা কটু। আমি একটা কথা এখানে শুধু বলবো, অপব্যাখ্যাটার জায়গাটা, অপব্যাখ্যা উনি বলতেছেন যেভাবে ছবি তোলা হয়েছে এটা মোটেই গ্রহণযোগ্য না। আরে বাবা, ছবি এখানে কি উনি বেকুল হয়ে ছবি তুলতে গিয়েছেন? এটা মানুষের সাথে সৌজন্যতার বশত করেছে। কেউ যদি ঠিক মতো ছবিতে আরব লেহাজের সাথে উঠে না দাঁড়ায় সেটা তার বেদবি। এই কথাটা আমাদের মনে রাখতে হবে। এক সেকেন্ড হচ্ছে ভাস্কর্যের ব্যাপারটা বলি। ভাস্কর্য ঠিক ব্যাঠিক সেই কথা আমি আসবো না, কিন্তু ভাস্কর্য যদি করতেই হয় তাহলে আদি ভাস্কর্য কোথায় গেল? কারণ আমরা তো কোনোদিন এটাকে বাঙালিয়ানায় আমরা গ্রিক উপখ্যান, গ্রিক যে হাজার বছরের যে ট্র্যাজেডি, গ্রিক ট্র্যাজেডিতে আইনের যে দেবতা, আইন যে সেখানে তাকে আমি কেন পুরাণের সেই কাহিনীকে কেন ৩৫০০ বছরের মনুষ্য সভ্যতার ইতিহাসে কেন আমাকে তাকে বিকৃত করে উপস্থাপন করতে হবে? আর বইয়ের কথা উনি যেটা বলছেন, বইয়ের কথা হেফাজতের কথা মতো হয়নি। এটা যেটা আমরা পত্রিকায় রিপোর্টে, প্রকাশিত রিপোর্টে দেখা যাচ্ছে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এটা দেখা যাচ্ছে অতি উৎসাহী, তারা কবিতা পর্যন্ত বিকৃত করেছেন। এখন কুসুম কুমারীর কবিতা যদি ব্যাপারে তো মাননীয় প্রধানমন্ত্রী তার স্টেটমেন্ট কালকে দিয়েছেন। আসলে একটা জিনিস শোভাযাত্রার ব্যাপারে হেফাজত কথা বলেছেন, সেখানে তিনি বিরোধিতা করেছেন। অবশ্যই মঙ্গল শোভাযাত্রার ব্যাপারটা আমি বলে দিচ্ছি, এটা আমাদের দেশ না, সারা বিশ্ব পর্যন্ত আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। আজকে যেটা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে, তথাকথিত ধর্মের দোহাই দিয়ে কেউ যদি এই ধরনের কাজ করেন সেটা আসলে ঠিক না। এবং যথাযথভাবে জননেত্রী শেখ হাসিনা কালকে এই ব্যাপারে তার স্টেটমেন্টটা খুবই সুন্দর এবং খুবই কুশলী রাজনীতিকের বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। আমি বিশ্বাস করি যে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে এটা আমরা কোনো ভারতীয় কিছু নকল করছি না, এটা হচ্ছে সারা দেশের মানুষ মঙ্গলের জন্য উদ্গ্রীব হবে। আরেকটা কথা মনে রাখতে হবে, একজন আমি ধার্মিক মুসলমান হিসেবে বিশ্বাস করি যে আল্লাহ ইসলামকে হেফাজত করবে, কোনো মানুষের সাধ্য নাই ইসলামকে হেফাজত করার। হ্যাঁ, যারা মনে করে তারা ইসলামকে হেফাজত করবে তারা ভ্রান্ত ধারণায় বশবর্তী। আমি মুসলমান, আমি বিশ্বাস করি আমার দিন হচ্ছে ইসলাম এবং কোরআন শরীফ হচ্ছে আল্লাহর প্রেরিত গ্রন্থ এবং আমার নবী হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই কেউ যদি বলে যে আমি ইসলাম ইয়ে করব, তারা ভ্রান্ত কথা বলেন। নিয়ে আসি দর্শক, আসসালামু আলাইকুম। জি বলুন। যে আমার প্রশ্নটা আপনাদের বলতেছি, একটু বলছে যে প্রধানমন্ত্রী হেফাজতের সাদা টহল করে একটু সহ্যশীল হয়ে উনি, তো আমার প্রশ্নটা উনি আমাদের প্রধানমন্ত্রী আনন্দকে একটু সম্মান দেখাইছে, আর সম্মান দেখানো তাই বলে কি পুরো কথাটা টিভিতে বসে প্রচার করাটা কি আর বিএনপিকে যেভাবে প্রচার করে আনন্দের সামনে বসে ওটা কি ইসলাম ধর্মে আসছে? ধন্যবাদ। একদম কারেক্ট কথা বলছেন উনি। কারণ আমি আজিজের কাছ থেকে ফিরে আপনার কাছে আসি না, আমার ব্যাপারটা হলো যে যেটুকু বলেছি এর অতিরিক্ত বলা ঠিক হবে না, আমি এটাই বলছি। কারণ আমার মনে হয় যে প্রধানমন্ত্রী সবাইকে সমানভাবে, উনি দেশের প্রধানমন্ত্রী, সবাই ওনার কাছে সমান। উনি তো সমান, ঠিকই আছে, আমি এর বাইরে আমি ব্যতিক্রম যেতে যাচ্ছি না। ভাস্কর্য সম্পর্কে প্রধানমন্ত্রী যে কথা বলেছেন আমি সম্পূর্ণ একমত। তবে তিনি যে মঙ্গল শোভাযাত্রার কথা বলছেন এটা আমাদের পুরনো কালচার নয়, এটা কালচার নয়। কারণ আমাদের দেশে মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ অনেক ধর্মাবলম্বী লোক বসবাস করে। আমাদের যদি কালচার আপনার আধুনিক যুগের সাথে যদি এটা মডার্নাইজ হয়ও, তাহলে সবগুলো ধর্মের চিন্তা, ধ্যান, ধারণা এবং তাদের কারো মনে আঘাত না লাগে এভাবে দৃষ্টি রেখেই এটার মডার্নাইজেশন হওয়া উচিত। কারণ এই মঙ্গল শোভাযাত্রাটার কিন্তু 1985 সালে যশোরে প্রথম কিন্তু শুরু হয়, কিন্তু আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনার চারুকলা শিক্ষার্থীরা 1985 সালে মঙ্গল শোভাযাত্রা, অর্থাৎ এটা কিন্তু সম্পূর্ণ নূতন সংযোজন,
1985 সালের থেকে। সুতরাং এটা আমাদের আদি কালচার নয়। আদি কালচার আমরা আমি বলছি সেটা আমি বলছি না, সেই বিতর্ক আমি বলছি। আমি আদি কালচার কি, আমি তো পূর্ব পাকিস্তান আমলে লেখাপড়া করেছি স্কুল কলেজে, তাই না? আমরা তো দেখছি যখন পয়লা বৈশাখ এসছে আমরা ডিবেট দেখেছি, আমরা এরকম আপনার আপনার জারি গান, সারি গান, হাডুডু, ফুটবল খেলা, আপনার মেলা বসা, সে মেলা বসা খেলা, বিভিন্ন খাবার দাবার ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু এটা নতুন সংযোজন, যেমন ধরেন শুরুতে পান্তা ইলিশ আমাদের এই পয়লা বৈশাখের কোনো কালচার আমি একটু 2 মিনিট বলি। সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আজিজ ভাই পার্শিয়ালি ট্রু। সেটা হচ্ছে দেখেন কি করলেন, পার্শিয়ালি ট্রু বলতেছি মঙ্গল শোভাযাত্রা। দেখেন সমস্ত বিশ্বব্যাপী এখন কর্পোরেট বডিজরা ব্যবসা বাণিজ্য শুরু করছে। এখানে আসার আগেও আমি ক্লাসে বলছিলাম যে আমাদের দেশে যে কৃষক সকালবেলা ধান বুনতে যেত সেও কিন্তু পান্তা ভাত আর কাঁচামরিচ খেত, তার পক্ষে ইলিশ কেনার মতো পয়সা ছিল না। কিন্তু কর্পোরেট কালচারে যেটা হয়ে গেছে যে একটা উদ্দেশ্য নিয়ে তারা ব্যবসা বাণিজ্য শুরু করে, এইটা আমি বিশ্বাস করি। কিন্তু এখন যে যাই হোক এটা আমাদের বাংলাদেশি কালচারে পরিণত হয়ে গেছে মঙ্গল শোভাযাত্রা। এক সেকেন্ড হচ্ছে গত বছর এই ঠিক একই দিনে আমি রাত্রে এই সময় আমি অফিসে কাজ করছিলাম, আমার এক কলিগ এসে বললেন যে আপনি বাসা যাবেন না? আমি কইছি যাবো। তো উনি আমাকে বললেন কালকে কি দিয়ে খাবেন? আমি কইছি কেন, ইলিশ দিয়ে খাবো। তো বললেন যে আপনি ইলিশ দিয়ে খাবেন, মহলে পর গুতাবে। তো আমি ওনাকে ঠিক করে দিলাম যে মহলে পর গুতাবে না, কারণ ইলিশ খাবো, আমাকে আল্লাহ সামর্থ্য দিয়েছে, আমার ইলিশ কেনার মতো তকলিফ আছে। তো আমি আজ থেকে 6 মাস আগে ইলিশ কিনে রাখছি, সেটা আমি কালকে খাবো। তাই আমি পান্তা ইলিশ খাবো না, আমি ভাত দিয়ে, সাদা ভাত দিয়ে ইলিশ খাবো। সো এই যে আমাদের ভ্রান্ত ধারণা, অপব্যাখ্যা, আজিজ ভাই মাঝে মধ্যে অপব্যাখ্যার সৃষ্টি করতেছেন। কারণ মঙ্গল শোভাযাত্রা হচ্ছে এটা চাপিয়ে দেওয়া, ঠিক যেমন করে ভ্যালেন্টাইন্স ডে আসছে, ফাদার্স ডে আসছে, মাদার্স ডে আসছে। আরে বাবা, সারা জীবন আমরা বাঙালি, সারা দিনই তো আমরা মা বাবাকে শ্রদ্ধা করব। এখন আমার মা বাবা মারা গেছেন, এখন আমি তাদের কথা মনে করলে চোখে পানি আসে। বৈশাখ উৎসবটা তো 1800 দশক থেকে, বৈশাখ উৎসবটা আমি আরেকটু ব্যাখ্যা করি। এটা 1800 না, এটা ইতিহাসটা আমি বলে দিচ্ছি তাহলে বুঝবেন। যখন সম্রাট আলমগীর ক্ষমতায় ছিলেন তখন তিনি এই দেশে শায়েস্তা খানকে পাঠান। 2 বার উনি সুবেদার হিসেবে ছিলেন এবং উনি পুন্না পথ চালু করেন চৈত্র সংক্রান্তি এবং হালখাতা। এবং আরেকটা কথা বলি, বাঙালিকে কিভাবে সেই সময় মুঘলরা শোষণ করছে। প্রতি বছর, এটা আমার আব্বা বাংলাদেশের সন্ধানের গ্রন্থ থেকে আমি উদ্ধৃতি দিচ্ছি, প্রতি বছর 1,53,00,000 টাকা কর আদায় করতেন। এখান থেকে 1,03,00,000 টাকা জিন্দাপীর বলে কথিত আলমগীরের দরবারে যেত। সেই টাকা উনি বছরের পর বছর দাক্ষিণাত্য দিয়ে সমরখান দখল করার জন্য ব্যয় করেছেন। শেষে এমন অবস্থা হলো বাংলাদেশে কোটি সংকট হয়ে গেল এবং food is available but people does not have the purchasing power, যে এক্সচেঞ্জ এন্টারটেইনমেন্ট থিওরি, সেই অবস্থা হলো টাকায় 8 মণ চাল পাওয়া যায়। একই অবস্থা হয়েছিল ইবনে বতুতার সময়। সো আমাকে মনে রাখতে হবে যে মানুষের খাওয়া পড়ার নিশ্চয়তা করা। আজকে আমাদের দেশে অর্থনৈতিক সমৃদ্ধি আসছে, মানুষ বাঙালি কিন্তু একটু আমোদে প্রকৃতির, তারা ভালো খেতে চায়, ভালো থাকতে চায়, তাই কোনো একটা উৎসব করলে অসুবিধা নাই। আমি আরেকটা জিনিস আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, না এখানে একটি জিনিস আমি আজিজ ভাইয়ের কাছে আসবো, আপনার কাছে আবারও ফিরবো আমি। আজিজ ভাই, এই যে আমাদের পহেলা বৈশাখ, আমাদের কিন্তু অন্যান্য উৎসব কিন্তু সবার জন্য না, পহেলা বৈশাখ কিন্তু আমাদের সবার জন্য, এটি সার্বজনীন উৎসব। এই উৎসবকে নিয়ে কি কোনো রকম বিতর্ক করার কোনো সুযোগ আছে কি? না, বিতর্ক যদি বাঙালি কালচারের বাইরে যায়, আপনার আমার দায়িত্ব আমাদের কালচারের মূল শিকড়টা যেন উপরে না। এখানে মূল শিকড় যুগ যুগ ধরে এটাকে কি মনে আমি কিন্তু আপনাকে বলছি, এখানে মঙ্গল শোভাযাত্রা এটা কিন্তু বাঙালি কালচারের অংশ নয়। আমি আবারও বলছি, কারণ 1989 সাল থেকে এটা এই মঙ্গল শোভাযাত্রা স্বীকৃতি দিয়েছে বাঙালি। তারা তো মুসলমান না, তারা বাংলাদেশী। তাদের প্রবলেমটা কি? তাদের বিষয়টা হচ্ছে না, মুসলমান। আমি বলছি সকল ধর্মের মাঝখান দিয়ে, অর্থাৎ সবার কাছে গ্রহণযোগ্য হয়, এটা যদি কিছু অ্যাড করতে হয়
আমার সেটাই গ্রহণ করতে হবে। আচ্ছা আজিজ ভাই, কোন জায়গাটা বাধা আছে? মঙ্গল শোভাযাত্রা কোন জায়গাটা বাধা আছে? মঙ্গল শোভাযাত্রা এই যে মূর্তি টুর্তি সবগুলো এটা তো মূর্তি হিসেবে দেখা হচ্ছে না। আপনি বলেন যে সাপ, ব্যাঙ, হাতি, ঘোড়া, এটা কি মঙ্গল আনন্দ করা? আমি বলছি যে 1979 আগ পর্যন্ত যে পয়লা বৈশাখ ছিল তাতে কি আমরা জাতি পিছিয়ে গেছি? না না, আমি একটা কথা বলি, আপনি ছেলেবেলায় যে আমরা বৈশাখী মেলায় যেতাম, আমার বাবা আমাদের দুই ভাইকে নিয়ে যেতেন, তো আমরা ওখানে যে কি কিনতাম, মাটির খেলনা পুতুল কিনতাম, তারপর বাঁশি কিনতাম, মাছ একটা কিনতাম, কারণ কুমিল্লা শহরে মাছ পাওয়া যেত না বড়, হ্যাঁ ওই দিনে একটু কুমিল্লা মাছ বড় উঠতো, আর কিনতাম তরমুজ, কিনে চলে আসতাম। তো এই যে আমরা হাতি ঘোড়া কিনতাম, এটা কি একটা, আমরা তো এখানে মূর্তি হিসেবে কিনতাম না, এটা আমরা একটা খেলনা হিসেবে কিনতাম। তো বাঁশি কিনতাম, হ্যাঁ ঢোল একটা কিনতাম, একটা কুমির কিনতাম। তো এটা কি এখানে কি আমার ধর্ম নষ্ট হয়ে যাচ্ছে? আমি কি আমি কিন্তু আরেকবার কথা বলছি যে এটি সব ধর্মের জন্য এই উৎসব। হ্যাঁ এইটা না, শুধু আপনাদের কাছে ফিরবো, আমি ফিরে আপনাদের কাছে আবার আলোচনা আসবো। দর্শক, আমি একটি শেষ পর্বে বিরতিতে যাচ্ছি, বিরতি থেকে ফিরে আবার আলোচনায় ফিরবো, ততক্ষণ আমাদের সাথে থাকবেন। দর্শক মন্ডলী, ফিরে এলাম বিরতির পরে। আজিজ ভাই, আমি আপনার কাছে যাচ্ছি, আপনি বিরতির আগে বলছিলেন মঙ্গল শোভাযাত্রা নিয়ে কথা। আপনার কাছে আমার একদম সোজা কথা, সোজা প্রশ্ন, সোজা উত্তর চাই যে মঙ্গল শোভাযাত্রাটি কি আপনি বিরোধিতা করেন? না, এভাবে বলি না। যে এটা ব্যাপারটা হচ্ছে যে আমার কালচার যদি অন্য কোনো আচার আচরণে এটা পুরোটাই বিলীন হয়ে যায়, আমার অরিজিনালিটি, শিকড় তো ঠিক রাখতে হবে। আপনি দেখেন জাতিসংঘ এটাকে স্বীকৃতি দেওয়ার পরে আপনি আজকে টেলিভিশনগুলো দেখেন, সারা বাংলাদেশে মনে হয় আর কোনো পয়লা বৈশাখে আর কোনো কৃষ্টি কালচার নাই। সব জায়গায় এই বানানো হচ্ছে, সব নানান ধরনের আপনার বানানো হচ্ছে, ভাস্কর্য বানানো হচ্ছে। তো এটা ভাস্কর্য না, প্রতীকী এটা বানানো হচ্ছে। এখন যদি এটাই যদি মূল প্রধান আকর্ষণ হয়ে যায়, এটাই যদি মূল বিষয়, এখানে আমাকে ব্রেক ধরতে হবে। এটা একটা সহনীয় পর্যায়ে, আমার যেন অরিজিনালিটি নষ্ট না হয়। যে এমনিতেই ধরেন আপনার নর্মালি বিজ্ঞানের সাথে সাথে অনেক কিছু বিলীন হচ্ছে, যেমন হালখাতা এখনো পুরান ঢাকায় কিছু পাওয়া যায়, হালখাতা জিনিসটা কিন্তু এই জায়গাটা কিন্তু আমাদের হারিয়ে ফেলছি। কিন্তু আমি একটু যোগ করি ওনার সাথে, আমি ডিস্টার্ব করতে চাচ্ছিলাম না। এনবিআর কিন্তু কালকে থেকে হালখাতা চালু করছে, কালকে সরকারিভাবে। এইটাও কিন্তু একটা ভালো স্টেপ। আমাদের বর্তমান গভর্নমেন্ট চেষ্টা করছেন কি, কর্পোরেট কালচারের পাশাপাশি পৃথিবী এখন নির্ভর করছে কর্পোরেট কালচারে। গভর্নমেন্টের ডমিনেন্সের চেয়েও প্রাইভেট বিজনেসটা এত শক্তিশালী হয়ে গেছে, তারা যদি এটা জনমানুষের কাছে নিয়ে আসে, সেখানে গভর্নমেন্টের ক্ষমতাটাও কিন্তু কমে যায়। হ্যাঁ, এখন যেটা হয়েছে যে আমি বিলিভ করি মঙ্গল শোভাযাত্রা নিয়ে কর্পোরেট কালচার এবং ইলিশের যে ব্যবসাটা শুরু হয়েছে, সেই ব্যবসাটাও কিন্তু এদের কারণে হয়েছে। এটা আমি খারাপ দেখি না। ইলিশ মাছের ব্যাপারে কালকে অবশ্য মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে ইলিশ যেন না খাওয়া হয়, কিন্তু আমি জানি যে হারে, আমি আজকে দেখলাম যে হারে মানুষ ইলিশ, আমি একটু আজিজ ভাইয়ের কাছ থেকে শুনি। আমি বলছি যে কর্পোরেট কালচার পয়লা বৈশাখে পুরোটাই পরিবর্তন করছে এমনটি না, হয় বুঝে না বুঝেও আমরা, যেমন ইলিশ খাওয়া, ইলিশ পান্তা, ইলিশ খাওয়াটা বটমূলে এটা বললাম যে 1979 সালে 3 জন ব্যক্তি তারা এমনিতেই চিন্তা করছে যে পান্তা ভাত এবং ইলিশ বিক্রি করলে এটা মানুষ খায় কিনা বা এতে কিছু ইনকাম হয় কিনা, এ দিয়ে যাত্রা শুরু। এখানে কোনো কর্পোরেট কালচার ছিল না, ইন্ডিভিজুয়াল ব্যক্তি। এখন ইলিশ মাছ কোন কর্পোরেট ব্যবসায়ী এসে ব্যবসা করে স্বপ্নতে আপনি দেখেন না না না, এটা হলো আপনি কেনেন বলে মিনি বাজারে রাখছে। না না, ওরা ইলিশ মাছ পয়লা বৈশাখে। আচ্ছা, আরেকটা কথা বলি, স্টার স্টার গ্রুপ, আমরা ইলিশ মাছ আমরা বিতর্কে না যাই, কারণ আমরা দেখেছি সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী ভারত সফরে গিয়েছেন এবং তিনি ভারতের রাষ্ট্রপতির জন্য কিন্তু ইলিশ মাছ, আমাদের জাতীয় মাছ ইলিশ, সেজন্য অন্য জিনিস। আমি এখানে একটা ভালো কথা বলি, আজকে সকালবেলা আমি সম্প্রতি ভারত থেকে আসছি, সম্প্রতি ভারত থেকে আসার সময় আমি দেখে আসছি ওদের পুকুরে ইলিশ মাছ চাষ হচ্ছে। আজকে পুকুরে ইলিশ মাছ, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমাদের দেশে 600 পুকুরে হচ্ছে। আমি আপনাকে লেটেস্ট তথ্য দিচ্ছি। তো কিন্তু 600 গ্রামের বেশি না, 600 গ্রামের বেশি হচ্ছে না,
টেস্ট হয়ে যাবে। তো আমি আজকে বলেছি মানে একজন বিশেষজ্ঞকে যে ভাই আপনারা চেষ্টা করেন যে এটা 1 কেজি পর্যন্ত করা যায়। তো উনি বলছেন যে আমরা আস্তে আস্তে আমাদের প্রজেক্টের মাধ্যমে দেখবো। তো ইলিশ মাছ যেহেতু জাতি, আরেকটা জিনিস আমাদের দেশ থেকে হারিয়ে যাচ্ছে, সেইটা আমি দৃষ্টি আকর্ষণ করছি, সেটা হচ্ছে যে আমাদের যে জাতীয় ফুল শাপলা, যেটা সাদা রং, সেটা কিন্তু এখন খুব বিলীন হয়ে গিয়েছে। হ্যাঁ, বিলীন হয়ে গেছে। তো এখন আমি যারা এই ব্যাপারে আমি যারা আসলে নীতি নির্ধারক, আমি আপনাদের দুজনকেই ধন্যবাদ দিতে চাচ্ছি। আমরা সময় একদম শেষ। ধন্যবাদ আজিজ ভাই, ধন্যবাদ মাহবুব ভাই, আপনাদের দুজনকে ধন্যবাদ। কারণ আপনারা আজকে যেভাবে এই দুটি জিনিসটিকে এন্ডিং টানলেন, তাতে আমরা অসাম্প্রদায়িক কোনো কিছু চাই না, আমরা চাই যে সুন্দরভাবে এগিয়ে যেতে। দর্শক, আমরা আর কিছুক্ষণ পরেই আমরা 1423 অতিক্রম করে 1424-এ আমরা পদার্পণ করব। আমরাও চাই এই বছরের যত মানে আমাদের অসহিংসত জিনিস ছিল সবকিছু মুছে ফেলে আমরা নতুন বছর পদার্পণ করতে, নতুন বছর পদার্পণ করে আমরা নতুন বছরের নতুন রাজনীতি, নতুনভাবে বাঁচতে আমরা যাতে পারি। আমরা আর চাই না কোনো ধরনের সহিংসতা, আমরা চাই সুষ্ঠু ধারার রাজনীতি। এই হোক আমাদের নতুন বছরের প্রত্যাশা। দর্শক, নতুন বছরের নতুন শুভকামনায় আপনাদেরকে সবাইকে জানাই নববর্ষের শুভেচ্ছা। কাল আবারও দেখা হবে নতুন কোনো অতিথির সাথে। শুভরাত্রি।